চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পকে স্বাগত জানান চীনা কর্মকর্তারা। এরপর বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন তারা। আলোচনায় গুরুত্ব পেতে পারে ইরান যুদ্ধ, বাণিজ্য, প্রযুক্তি প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যু। 3 দিনের রাষ্ট্রীয় এই সফরে ট্রাম্পের সাথে যোগ দিয়েছেন এনভিডিয়া, অ্যাপল, টেসলা এবং বোয়িং এর প্রধান নির্বাহী কর্মকর্তারাও। এর আগে বুধবার স্থানীয় সময় রাত সন্ধ্যা 7:45টার দিকে বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। এ সময় ট্রাম্পকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট হান ছেং। ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে ঘিরে ইরানে তৈরি হয়েছে উদ্বেগ। সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তেহরান। আছে খানিকটা আশাবাদও। তেহরানের বিশ্বাস, চীনই এখন একমাত্র শক্তি যে ওয়াশিংটনকে সংযত রাখতে পারে। তবে আশঙ্কাও রয়েছে নিজেদের অর্থনৈতিক স্বার্থে বেইজিং আবার যুক্তরাষ্ট্রের দিকেও ঝুঁকে যেতে পারে। দর্শক, আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের অবস্থান এখন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরানের কাছে বেইজিং শুধু জ্বালানি ক্রেতা নয়, বরং কৌশলগত ভারসাম্যের অন্যতম কেন্দ্র। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি বলেছেন, ইরানের নিরাপত্তা ব্যবস্থা কেবল হুমকি মোকাবিলার জন্য, এটি কখনো বৈধ বাণিজ্য বা বন্ধু রাষ্ট্রগুলোর স্বার্থে বিরুদ্ধে যাবার জন্য নয়। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেইজিং কোনোভাবেই দীর্ঘমেয়াদী সংঘাত বা নৌপথে অস্থিরতা চায় না। চীনের কাছে আদর্শিক অবস্থানের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, ট্রাম্প শি বৈঠকের পর চীন যদি নমনীয় হওয়ার জন্য চাপ বাড়ায়, তাহলে কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে তেহরান। যদিও চীনের মধ্যস্থতাকে ইতিবাচকভাবেই দেখছে ইরান, তবু তারা চায় না এই ভূমিকা যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠুক। ইতিহাস বলছে, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুদ্ধবিরতি বা 2023 সালে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার নেপথ্যে চীন বড় ভূমিকা পালন করেছিল। চীন এখন কেবল অংশীদার নয়, বরং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার অন্যতম প্রধান অংশীদার। চীনের প্রস্তাবিত 4 দফা নিরাপত্তা উদ্যোগ তেহরানের কাছে আকর্ষণীয়, কারণ এটি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নিরাপত্তার বিপরীতে সংলাপ ও সার্বভৌমত্বের কথা বলে। সংঘাতের শুরু থেকে চীন একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে এবং তেহরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে সমর্থন দিচ্ছে। একই সাথে তারা হরমুজ প্রণালীতে স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠারও তাগিদ দিয়ে আসছে। তারপরও বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন কতটা ইরানের পাশে থাকবে আর কতটা আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে। চৈতি সরোয়ার, 71। তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে আবারও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চাং হান বলেন, তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং এক দেশ দুই ব্যবস্থা নীতি জাতীয় ঐক্যের সর্বোত্তম পথ। এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন সম্ভাবনা এবং সামাজিক কল্যাণ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। চাং হান আরও বলেন, পুনর্মিলনের ফলে তাইওয়ানের চলচ্চিত্র, সঙ্গীত ও প্রকাশনা খাত চীনের মূল ভূখণ্ডের বিশাল বাজারে নতুন সুযোগ পাবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরানি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান গত 1000 দিন ধরে কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা।
স্থানীয় সময় বুধবার ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি। আকরাম রাজা অভিযোগ করেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে কারাগারে বন্দী করে নির্যাতন করা হয়েছে। তবে চলমান ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ইমরান খানকে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল আই ইনজেকশন দেয়া হয়। আর এর কয়েকদিন পর পিটিআইয়ের পক্ষ থেকে তার দৃষ্টিশক্তি হারানোর দাবিটি সামনে এলো। ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গুরুগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয় ৭৯ বছর বয়সী এই রাজনীতিককে। কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা এবং ছোট একটি অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে মার্চ মাসে জ্বর ও শরীরে ইনফেকশন ধরা পড়ায় তাকে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসতন্ত্রজনিত সমস্যায় ভুগছেন তিনি। বিশেষ করে দিল্লির বায়ু দূষণের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে কংগ্রেসের এই নেত্রীকে। তবে ডাক্তাররা বলছেন তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবুধাবিতে গোপন সফর করেছেন বলে যে দাবি করেছে তার দপ্তর, তা নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে সাংবাদিকদের ভ্যান্স বলেন, দুই পক্ষের আলোচনায় অনেক উন্নতি হচ্ছে আর প্রেসিডেন্টের শর্ত খুবই স্পষ্ট, তা হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবুধাবিতে গোপন সফরের দাবি ভিত্তিহীন বলেছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদ সাক্ষাৎ করেছিলেন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আতাত করা দেশগুলোকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, নেতানিয়াহুর আরব আমিরাত সফরের কথা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই জানত, খবর পেয়েছিলেন তেহরানের শীর্ষ নেতারাও। ইন্দোনেশিয়ার ব্যস্ত জুয়ানা ফিশিং পোর্ট, যেখানে প্রতিদিন শত শত টন মাছ নৌকা থেকে নামিয়ে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু সেই কর্মচঞ্চল বন্দরে এখন দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। হঠাৎ বেড়ে যাওয়া জ্বালানির দাম জেলেদের ঠেলে দিয়েছে চরম সংকটে। অনেক নৌকা আর সমুদ্রে যেতে পারছে না, থমকে যাচ্ছে হাজারো মানুষের জীবিকা। দর্শক, বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। ইন্দোনেশিয়ার জুয়ানা ফিশিং পোর্টের সব সারি সারি নীল আর সবুজ রঙের নৌকা এখন তীরে, অথচ তাদের এখন ব্যস্ত থাকার কথা ছিল মাঝ সাগরে মাছ ধরার কাজে। কিছুদিন আগেও এই সময় এখানে ব্যস্ত সময় কাটত জেলেদের। রঙিন প্লাস্টিকের ঝুড়িতে ভরা হিমায়িত মাছ নৌকা থেকে নামিয়ে ডকে স্তূপ করে রাখা হতো। সরু স্টিলের সেতু দিয়ে শ্রমিকরা একের পর এক মাছ ভর্তি ঝুড়ি নামিয়ে রাখত ডকে, কিন্তু এখন আর কাজ নেই। নৌকাগুলো মূলত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জলসীমা, বিশেষ করে পাপুয়া উপকূলে টানা ৮ থেকে ৯ মাস মাছ ধরার কাজ করে। সেখানে ধরা পড়া রপ্তানিযোগ্য ম্যাকারেল ও টুনা মাছ যায় থাইল্যান্ড, চীন ও জাপানের বাজারে। এই সবই এখন কেবল গল্প। জ্বালানির দাম হঠাৎ বেড়ে গিয়ে বিপদে পড়েছেন জেলেরা, হুমকির মুখে পড়েছে তাদের জীবন জীবিকা। ডিজেলের দাম কয়েক দফায় বেড়েছে। ঈদের পর প্রথমে ১৪,০০০ রুপিয়া হয়, পরে ১৮,০০০, আর এখন তা ২৭ থেকে ৩০,০০০ রুপিয়া পর্যন্ত পৌঁছেছে। জেলেদের অন্য কোনো কাজের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় হুট করে পেশা পরিবর্তনও করতে পারছেন না অনেকে। আমাদের কোনো আয় না থাকায় এখন বাড়িতেই থাকতে হচ্ছে। জেলে হওয়ায় আমাদের অন্য কোনো কাজ জানা নেই, তাই অন্য পেশার কাজ পারি না। জেলেরা সমুদ্রে যেতে পারছে না। জুয়ানায় প্রায় ১,৬৮০টি নৌকার মধ্যে মার্চে মাত্র ৭৯টি এবং এপ্রিলে প্রায় ৪২৫টি নৌকা চলাচল করেছে। এদিকে নৌকার মালিকরাও দিশেহারা।
ডিজেলের কারণে বন্দর বন্ধ থাকলে না খেয়ে মারা যাবার শঙ্কায় দিন কাটাচ্ছেন অনেকে। তবে জেলেরা আশাও করছেন সরকারি সহায়তায় আবার আগের মতো সমুদ্রে যেতে পারবেন তারা। নাহিদা রিন্থি, ৭১। বিশ্বকে নিজেদের শক্তির জানান দিতে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম বলেছেন পুতিন। এমনকি এবছরের শেষ নাগাদ রণক্ষেত্রে এই মিসাইল সিস্টেম মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। দর্শক, আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। পশ্চিমা বিশ্ব একে ডাকে শয়তান 2 নামে। 208 টন ওজনের এই ডুমসডে রকেটটি উচ্চতায় প্রায় 14 তলা ভবনের সমান। ক্রেমলিন নেতা ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, RS-28 সারমাত উত্তর বা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পশ্চিমে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা বর্তমান বিশ্বের যে কোনো শক্তিশালী পশ্চিমা ক্ষেপণাস্ত্রের তুলনায় 4 গুণ বেশি। ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতেই নয়, বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। এর পাল্লা 35,000 কিলোমিটারের বেশি এবং এটি বর্তমান বা ভবিষ্যতে আসতে পারে এমন যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এই আন্তদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা পুতিনের কাছে নিশ্চিত করেছেন রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সের্গেই কারাকায়েভ। ক্রেমলিনের দাবি সত্য হলে এটি হবে এই ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় সফল পরীক্ষা। সাধারণত যে কোনো নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আগে ডজন খানেক পরীক্ষার দরকার হয়। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে বিশ্বের বৃহত্তম এই ক্ষেপণাস্ত্র। 2022 সালের এপ্রিলের পর এটাই এর প্রথম সফল মিশন। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে পেসেটস কসমোড্রোমে এটি উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়ে 200 ফুট চওড়া গর্ত তৈরি করেছিল। এরপর 2025 সালের নভেম্বরে আবারও উৎক্ষেপণের পরপরই বিধ্বস্ত হয় আরেকটি রকেট। ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ প্রশাসনেও। সারমাত মোতায়েনের জন্য প্রস্তুত এমন মিথ্যা দাবি করায় মহাকাশ সংস্থার 2 প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন। এমনকি গত মাসে এই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার প্রধান আলেকজান্ডার গাভরিলভকে সাইবেরিয়ায় অর্থ আত্মসাতের রহস্যজনক অভিযোগে আটক করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ভারতের কর্ণাটক সরকার স্কুল ইউনিফর্ম সংক্রান্ত 2022 সালের ফেব্রুয়ারির আদেশটি প্রত্যাহার করে নিয়েছে এবং নতুন নির্দেশনা জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ইউনিফর্মের সঙ্গে কিছু ঐতিহ্যবাহী ও ধর্মীয় প্রতীক পড়তে পারবে। নির্দেশনায় জানানো হয়েছে, নির্ধারিত স্কুল ইউনিফর্মের পাশাপাশি শিক্ষার্থীরা হিজাব, পৈতা বা রুদ্রাক্ষের মতো ঐতিহ্যগত ও ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে শর্ত হলো এই প্রতীকগুলো যেন ইউনিফর্মের সঙ্গে মানানসই হয় এবং স্কুলের শৃঙ্খলা, নিরাপত্তা বা শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করে। কর্ণাটক সরকার আরও বলেছে, ইউনিফর্মের সঙ্গে এসব অনুমোদিত প্রতীক পরিধান করার কারণে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে, পরীক্ষায় বা অন্য কোনো পড়াশোনার কাজে অংশ নিতে বাধা দেয়া যাবে না। একই সঙ্গে কোনো শিক্ষার্থীকে যেমন এসব প্রতীক পড়তে বাধ্য করা যাবে না, তেমনি খুলতেও জোর করা যাবে না। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।